সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার এই ক্লান্তি লগ্নে আপনাদেরকে পাশে পেয়েছি। যখন আপনাদেরকে বলেছে যে আমার একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো, আপনারা প্রেস ক্লাবে এসে উপস্থিত হয়েছে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ব্যাপারে যতটুকু যেভাবে সহযোগিতা চেয়েছি, প্রশাসনিক থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা পেয়েছি। পাশাপাশি আপনারা জানেন এই বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে আমরা দাওয়াত পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সার্বিকভাবে দেশটা এখন সবাই সহযোগিতা করার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বর্তমানে সাংবাদিকদের মধ্যে কোনো ক্রাইম হচ্ছে না এবং টেলিভিশনদের মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে না এবং প্রশাসনের মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে না। কিন্তু কিছু প্রশাসনের নাম দিয়ে, টেলিভিশনের নাম দিয়ে এবং আপনার সাংবাদিকদের নাম দিয়ে আমাদেরকে হয়রানি করছে। বিশেষ করে আজ থেকে 2 বছর আগে আমার সাথে একজন অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকির কিছু দ্বন্দ্ব হয়। আপনারা জানেন আমি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছি। সেখানে আপনার নজরুল ইসলাম পাকি, অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি আমার আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে। সেখানে ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং সাংবাদিক সংগঠনটা আমরা প্রেস ক্লাবের মধ্যে 3টি কাউন্সিলের মাধ্যমে আমরা এখানে গঠন করি। সেইখানে নজরুল ইসলাম পাকি দায়িত্ব থাকার সত্ত্বে সেইখানে আমাদের সংগঠনের প্রায় হিসাবে প্রায় 5 লক্ষ টাকার মতো হিসাব সে দেয় না। তারপর সংগঠনের সকল নেতৃবৃন্দ তাকে একত্রিত হয়ে সম্মেলনের মাধ্যমে তাকে বহিষ্কার করে। এরপর থেকে উনি আমার বিপক্ষে এবং আমার প্রতিষ্ঠানের বিপক্ষে বিভিন্নভাবে চক্রান্ত শুরু করে এবং নেতৃবৃন্দকেও অনেক হয়রানি করে। ইসলামী সমন্বয় আপনারা জানেন আমি আজকে প্রায় 3 যুগের ঊর্ধ্বে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির দায়িত্ব রয়েছে এবং জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমানে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমার সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব এবং আমাদের যে আলতাফ স্যার, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যিনি আজকে আল্লাহ জান্নাতবাসী করেছেন, সেই আমাদের সেই আলতাফ হোসেন স্যারের সন্তানও উপস্থিত হয়েছেন। আমার সাথে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্র কমিটির সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং আপনারা জানেন জাতীয় সাংবাদিক সংস্থায় যখন আমি নির্বাচন করি, আমি সর্বোচ্চ ভোট, সবার চেয়ে বিপুল ভোটে আমি বিজয় লাভ করি। সেখানে আপনাদের সার্বিক ভালোবাসা এবং সহযোগিতা আমি পেয়েছি। এমনিভাবে বর্তমানে সাংবাদিক ভাইয়েরা আমাকে ভালোবাসা এবং সহযোগিতা দিচ্ছেন। বিশেষ করে তারপরও সাংবাদিক নাম দিয়ে, তারপরে আপনার এই যে টেলিভিশনের নাম দিয়ে, তারপরে হলো প্রশাসনিক নাম দিয়েছে যেখানে কোনো ভিত্তি নেই, সেইগুলো আমাকে বারবার চাঁদাবাজির হয়রানি করছে। এটার মূলত অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি সেই মূল কারিগর এবং সেইগুলা অহরহ ভিডিও আমার কাছে রয়েছে। যারা চাঁদাবাজি আমার কাছে চাঁদা চেয়েছে, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে এই জিনিসটি চাই যে যেন এই অন্যায়কারী যারা এইভাবে হলুদ সাংবাদিকতা করে সাংবাদিকদের মান সম্মান নষ্ট করতে চায়, টেলিভিশনের পরিচয় দিয়ে টেলিভিশনের মান সম্মান নষ্ট করতে চায়, সাংবাদিক আপনার প্রশাসনের পরিচয় দিয়ে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের জন্য যথাযথভাবে প্রশাসন বিচার করে এবং আপনাদের সহযোগিতার জন্য তাদেরকে সুন্দরভাবে ধরিয়ে দিতে পারেন। আমার কাছে বারবার 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হলে আমার অফিস তালা দেওয়া হবে, আমার অফিস লক করা হবে, এইগুলা বলা হয়। আপনারা জানেন আমি পলিটিক্যালভাবেও ইসলামী ছাত্র সেনার হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলাম, পরে মহানগরীর সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলাম এবং আপনার বর্তমানে যুব সেনার ঢাকা মহানগরের দায়িত্ব পালন করে বর্তমান যুব সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি এবং আমি এই পর্যন্ত ঢাকা 8 আসন থেকে 2 বার এমপি নির্বাচন করেছি এবং হবিগঞ্জ আসন থেকে এমপি নির্বাচন করেছি। আমার পলিটিক্যাল বয়সও 4 যুগ, যার ধরুন সেই অন্যায়কারীরা কোনোভাবে আমাকে হয়রানি করে আমার কাছ থেকে চাঁদা উদ্ধার করতে পারে নাই। আমি বিশ্বাস করি যে আমরা ন্যায় পথে থেকে মরে যাব, কিন্তু অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। তাই আমার কাছে শত শত চাঁদাবাজরা এখন যেহেতু ভিড় করছে, সেই জন্য আপনাদের কাছে আমি সেই
যারা আমার কাছে আসে তাদের কিছু পরিচয়, তাদের কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা লিখিত বক্তব্যটা আপনারা শুনবেন। প্লিজ দয়া করে কথা বলবেন না, প্লিজ। একজনের কথা অন্যজনের ডিস্টার্ব হয়, একজনের কথা 10 জনের ডিস্টার্ব হয়, কথা বলবেন না। দয়া করে আপনারা আমাদের লিখিত বক্তব্যটা শুনবেন। আমাদের গণস্বাস্থ্য হোমিওর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী লিখিত বক্তব্যটা পেশ করবেন। পাশাপাশি আমাদের কাছে যারা চাঁদা চাচ্ছে সেই সব ভিডিওগুলো আমরা আপনাদের সামনে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনারা দয়া করে সেগুলো সংগ্রহ করবেন, একটু দেখার জন্য অনুরোধ জানিয়ে আমাদের বিশেষ করে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব এবং আফতাব স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ এবং ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সাংবাদিক ভাইরা যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। পাশাপাশি আমাদের যে আজকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গণস্বাস্থ্য হোমিওর ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী সাহেব। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি, আমাদের এই সংবাদ সম্মেলনটা বেলা 11টায় শুরু হওয়ার কথা। যেহেতু আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং কাগজপত্র প্রিন্টিং এর ব্যাপার ছিল, তাই সময় 1 ঘন্টা লেট হয়েছে বিদায় আমরা 12টা শুরু করেছি। এর জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে এই স্ক্রিপ্টটা হচ্ছে চেয়ারম্যান মহোদয় পাঠ করবেন, তথাপি ওনার অনুমতি ক্রমে আমি পাঠ করছি। ধন্যবাদ। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত 11ই আগস্ট 2026 রোজ মঙ্গলবার দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আপনাদের সম্মুখে এক গভীর বেদনা ভরা হৃদয়ে আমরা হাজির হয়েছি। চেয়ারম্যান মহোদয় বলছেন, আমি ক্যান্সার গবেষক ডাক্তার SM সারোয়ার, চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও। দীর্ঘ 2 বছর যাবৎ একটি কুচক্রী মহল, বিশেষ করে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাকি কম, আমি ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী সহ আমাদের সুনাম পূর্ণ করতে মরিয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন কাল্পনিক গল্প সাজিয়ে এবং হলুদ সাংবাদিকদের ব্যবহার করে প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিপূর্ণ, মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে। এসব বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণস্বাস্থ্য হোমিও দীর্ঘ 27 বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে। মহান সৃষ্টিকর্তার রহমতে এবং আমাদের সকলের দোয়ায় এ পর্যন্ত হাজার হাজার ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া রোগী এখান থেকে সুস্থ হয়ে আসছে। ব্যক্তিগত রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদেই অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকির সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ নামক একটি সামাজিক সংগঠন গড়ে তুলি এবং তাকে সেখানে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করি। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ও সাংবাদিক সংগঠন গঠন করে এই লক্ষ্যে আমরা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি এবং মাওলানা আলমগীর। তবে সম্মেলনে প্রায় 5 লক্ষ টাকার কোনো হিসাব না দিয়ে তিনি টানবাহানা শুরু করেন। হিসাব চাওয়ার পর থেকেই তিনি আর প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন নাই এবং উল্টো আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে হেনস্থা করা যায় তারই কুচক্রী মহল দ্বারা টানবাহানা শুরু করতে থাকেন। তার এই ষড়যন্ত্রের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি।
আমরা আপনাদের এটা দেখাবো। আমি বক্তব্যটা শেষ করছি। নজরুল ইসলাম পাখি নিজেই নিজেকে সমন্বয়ের পরিষদের একক সভাপতি হিসাবে ঘোষণা করে। ফজল শেখ বাবুকে দিয়ে আমার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করান। বিভিন্ন ভুয়া রোগীকে মোটা অঙ্কের টাকায় ভাড়া করে তাদের বয়ানের ভিডিও বানিয়ে মিডিয়ায় ছড়ান। এক পর্যায়ে লোক মারফতে মীমাংসার প্রস্তাব দিয়ে 5 লক্ষ টাকা দাবি করেন এবং এই টাকা দিলে আর কোনো অপপ্রচার করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। আমি এই অনৈতিক বেআইনি দাবি না মেনে নেওয়ায় তার সাজানো চক্রকে দিয়ে আমার বিরুদ্ধে কাল্পনিক নিউজ পরিবেশন করা অব্যাহত রাখেন এবং বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ পাঠাতে থাকেন। তারা আমাকে ভুয়া ডাক্তার, সার্টিফিকেট বিহীন, অশিক্ষিত বলেও অপপ্রচার চালিয়ে যান। ঢাকার প্রাণ কেন্দ্র 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেটের পর বর্তমানে 56-1 বাইতুল ভিউ টাওয়ারের লিফটের 10 এবং 11 তলায় আমরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদি আমার বৈধ ডাক্তারি সার্টিফিকেট বা যোগ্যতা না থাকতো তবে কিভাবে এমন স্বনামধন্য স্থানের দশকের পর দশক শত শত হাজার হাজার রোগীর চিকিৎসা দিয়ে আসছি। পাখির এই চাঁদাবাজ চক্রের অন্যতম সক্রিয় সদস্য হচ্ছে 55-60 বছর বয়সী রাশিদা পারভিন। তাকে ব্যবহার করে অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি বিভিন্ন থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা দর্শনের মামলা এবং করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু প্রশাসনের কাছে গ্রহণযোগ্য প্রমাণ ও দালিলিক উপস্থাপন করতে না পেরে ব্যর্থ হয়ে এখন তারা অন্য পথ ধরছে। চক্রের কেউ ডিজিএফআই এর কর্মকর্তা, আবার কেউ সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে ফোনে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাদের সাথে দর কষাকষির এক পর্যায়ে তদাকথিত ডিজিএফআই এর পরিচয় দানকারী ব্যক্তি জানায় তার ইসলামী ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিলে নজরুল ইসলাম খান পাখি, রাশিদা পারভিন ও অন্যান্য হলুদ সাংবাদিকরা আর কোনোদিন বিরক্ত করবে না এবং এ সমস্ত দায়ভার সে নিজেই নিবে। এ সংক্রান্ত ভয়েস রেকর্ড আপনাদের শোনার জন্য প্রস্তুত রয়েছে। অবিরাম কিছু হলুদ সাংবাদিক আমার প্রতিষ্ঠানে এসে মানসিক চাপ সৃষ্টি করে এবং চাঁদা দাবি করে আসছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামদারি তালাশ টিম, তালাশ বিডি, গ্রিন টিভির সাংবাদিকরা, কিছু হলুদ সাংবাদিক মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাদের অযৌক্তিক ও অবৈধ দাবি পূরণ না করায় গ্রিন টিভিতে একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে আমাদের সামাজিক মানহানি ও অপূরণীয় পারিবারিক ক্ষতি সাধন করেছে। আজ আপনাদের মাধ্যমে এই চাঁদাবাজ নজরুল ইসলাম পাখি চক্র ও হলুদ সাংবাদিকদের আসল মুখোশ উন্মোচন করতে চাই। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক সত্য উদ্ঘাটন করে এই অপরাধী চক্রকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করা হোক। ধন্যবাদ আপনাদের সবাই। আরেকটা বিষয় রয়ে গেছে যে সে একবার আমাকে ওই ভুক্তা অধিকার নামে একটা বুয়া টিম সাজাইয়া আবার আমাকে হয়রানি করছে। পরে ভুক্তা অধিকার আমাকে লিখিত দেওয়ার পরে ভুক্তা অধিকার থেকে আবার তদন্ত করাইছে। এইভাবে বারবার হয়রানি, সার্টিফিকেট নাই বলে আপনাদের সামনে অনেকগুলা নিউজ পড়ছে। আমি সার্টিফিকেটগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে আমার সাথে এই যে প্রতারণাগুলো হচ্ছে সেইগুলা আপনাদের নাম্বারটা বলবেন, সনদ নাম্বারটা বলবেন। সার্টিফিকেটের নম্বর হলো 22584। এটা কোনটা আপনার ডিএসএমএস? ডিএসএমএস আমার যা লেখা আছে সেই সব সার্টিফিকেটই আছে আমার। আপনি DSMS প্রেসক্রিপশনে যা পাবেন, আমার প্রেসক্রিপশনে যা পাবেন, আমার কার্ডে যা পাবেন, তার বাইরে তো আমি কোনো কিছু দিব না। ডিএসএমএস বলেন তো নাম্বারটা। আপনার 22584। জি। আর এমএস? জি জি
যে পরেরটা বিএমএস না না বিএসএমএস আমি না ডিএইচএমএস আমার। অধ্যাপক গবেষক লেখছেন আপনি, এখানে তো বিএসএমএস লাগে। না অধ্যাপক আমি আমার জিন্নুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকাতে 5টা শাখা আছে, 5টা শাখা দায়িত্বে আমি আছি। যেহেতু প্রশ্ন করেই ফেলছি, এখানে একটা প্রশ্ন করি আপনাদের। বলেন। যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যখন বাংলাদেশ হোমিও চিকিৎসা বোর্ড থেকে আপনি এখন ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার, তাই না? তাহলে আপনি ডিএসএমএস সার্টিফিকেট এবং অধ্যাপক গবেষক প্রফেসর লেখছেন, সেখানে আপনি ডিএসএমএস সার্টিফিকেট লাগে। কিন্তু আমরা যতদূর জানি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে একটা চিঠি দিচ্ছে, এই ধরনের সনদ তাদের কাছে নাই। আপনাদের একটা ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় আমার সাথে যে কথা হয়েছে সেটার সম্পূর্ণ জবাব আমি আরো 1 বছর আগেই দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমার সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং আমাদের যে গবেষণার উপরে যে ট্রেনিং হয়েছিল সেটার সার্টিফিকেটও আমার আছে। আপনি সার্টিফিকেট আছে, আমরা হোমিও সেই বোর্ডে সার্টিফিকেট গুলো আমার আছে। এখন আপনাদেরকে আপনি যে কথাটা বললেন যে আপনি শুনছেন, অলরেডি বোর্ড তো আমার কর্তৃপক্ষ হলো হোমিও বোর্ড, হোমিও কলেজ, তারা তো প্রশাসনিক ভাবে আছে, তারা তো আমাদের সাথে যে কোনো সময় আমাকে প্রশাসনিক ভাবে হয়রানি করতে পারে, কিন্তু তারা তো আমাকে হয়রানি করছে না। গুড। কিন্তু হোমিও বোর্ডে আমরা তথ্য নিয়ে দেখছি যে আপনি ডিএসএমএস এই ধরনের আপনার নামে কোনো সার্টিফিকেট নাই। আমার যদি ডিএচএমএস সার্টিফিকেট আমার কাছে না থাকে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, সেইভাবে তো অবশ্যই রাস্তা আছে এবং আমার রেজিস্ট্রেশনের নাম্বার সহ তো আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সারওয়ার ভাই আরেকটা আমাকে যদি কেউ বলে আমি ডিএসএমএস সার্টিফিকেট হোল্ডার নয়, আমার বোর্ডে কোনো ধরনের সার্টিফিকেটের হোল্ডার আমি না, সেটার জন্য আপনারা অবশ্যই তথ্য ভাগ করেন। আমার হোমিও বোর্ড রয়েছে, আমি যে কলেজ থেকে লেখাপড়া করছি এটা বাংলাদেশের সর্বোচ্চ হোমিও কলেজ, জয়কালী মন্দির হোমিও কলেজ, এটা তো বেশি দূর নয় এবং প্রেস ক্লাবেরই পাশে। আমি যেখানে জয়কালী মন্দির হোমিও কলেজ থেকে পাস করছি, জয়কালী মন্দির হোমিও কলেজের পাশেই আমি ডাক্তারি করি এবং আমার সাথে যারা ডাক্তাররা রয়েছেন তারা জয়কালী হোমিও কলেজের অন্তত 50 জন ডাক্তার আমার সাথে ডাক্তারি করতেছেন। সেখানে যদি আমার সার্টিফিকেট না থাকে সেটা ডকুমেন্ট আপনারা বার করবেন, আমি তো আমার সার্টিফিকেট ডকুমেন্ট আপনাদেরকে দিচ্ছি। আরেকটা প্রশ্ন সারওয়ার ভাই, যেহেতু প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ বলেন প্রশ্ন করেন। এই যে রাশিদা পারভিন, ইনি তো আপনার হাউজে কর্মরত ছিলেন, তাই না? রাশিদা পারভিন আমার এখানে কোনো চাকরিজীবী ছিলেন না। রাশিদা পারভিন যখন আমার কাছে আসছে তার কোনো সার্টিফিকেট নাই, তাকে আমি কোনো নিয়োগ দেই না, তাকে চাকরি দেওয়া হয় না। তারপরে সে যেটা বলছে যে আমি তাকে শারীরিকভাবে হয়রানি করেছি, যে তার এক বাসায় নিয়ে গেছি, যে দিন যে টাইম যে অবস্থান বলেছে এর 1 সপ্তাহ আগে থেকে ওই বাসার মালিক আমাদের যে কলি নাজমুল ইসলাম কলি, সে সৌদি আরবে হজের মধ্যে এই ডকুমেন্টগুলো ভুয়া যে এবং আপনি যেটা হলো নারায়ণগঞ্জে থানায় তার বাসায় আমরা যখন থানাকে অভিযোগ দিয়েছি, আমাদের পল্টন থানায় আমরা অভিযোগ দিয়েছি, থানায় গিয়ে তারা তদন্ত করে এই রাশিদা পারভিনের মোবাইল থেকে অন্তত 100 সেলের কাছে তারা আইডি পাইছে, সে 100 সেলের আইডিতে সে উলঙ্গ ছবি টবি ছেড়ে ওদেরকে ব্ল্যাকমেল করে, বিভিন্ন জায়গায় সে ব্ল্যাকমেল করে চলতেছে। আমরা রাশিদা পারভিন সম্পর্কে কিছু বলতে চাই। রাশিদা পারভিন একটা মহিলা মানুষকে সাজানো হয়েছে হলো মূলত পাখি, নজরুল ইসলাম পাখি। কিসের বলে আজকে 2 বছর ধরে আমার সাথে সাদাবাজি করে যাচ্ছে, এমনকি আমার কাছে 10 লক্ষ টাকা সাদা চাইয়া যে লিখিত দিচ্ছে, লিখিত আমি তখনকার সময় থানাতে দিয়েছি। না, আমরা রাশিদা পারভিনের সম্পর্কে বলতে চাচ্ছিলাম না, যেহেতু রাশিদা পারভিনের ছবি এখানে পোস্ট করা হয়েছে আপনাদের ব্যানারে, এই জন্য রাশিদা পারভিন পল্টন থানা ধর্ষণ একটা অভিযোগ করছে, যে ধর্ষণ অভিযোগের ভিত্তিতে এই মামলাটা করে প্রতিক্রিয়া সেটা যথাযথ প্রমাণগুলো আমরা থানায় দিয়েছি। আমাদের আমাকে প্রশ্ন করতে দেন সম্পূর্ণ। হ্যাঁ বলেন। রাশিদা পারভিন আপনি লিখছেন যে নজরুল ইসলাম অ্যাডভোকেট এবং রাশিদা পারভিন কথা কথিত তারা চাঁদাবাজ, আপনার কাছে চাঁদা চাচ্ছে, কিন্তু রাশিদা পারভিন ধর্ষণ মামলার একটা অভিযোগ করছে পল্টন থানায়। ওই পল্টন থানায় আমরা গিয়ে ওখানে তদন্ত করে দেখলাম যে পল্টন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তিনি এই ঘটনার সাথে এবং স্থানের সাথে তাদের কোনো সম্পৃক্ত পায় নাই, ঈদের অভিযোগটা তাদের আমলে নেয় নাই, কিন্তু তাকে কোর্টে গিয়ে মামলা করার পরামর্শ দিয়েছে। তখন রাশিদা পারভিন অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের ওখানে যায়, গেলে উনি একটা মামলার প্রসিডিং তাদের আছে। এখন আপনারা বলছেন যে উনি বলছে ধর্ষণ, আর আপনারা বলছেন যে না চাঁদাবাজের চক্রের সাথে জড়িত। আপনি তো অলরেডি জবাব দিয়ে দিয়েছেন যে থানার কাছে রাশিদা পারভিন যাওয়ার পরে থানা তার সত্যতার কোনো প্রমাণ পায় না। সত্যতার কোনটা জায়গা, যেই জায়গাটা বলছে ওই আপার বাসা আর পল্টন থানার এরিয়ার ভিতরে না, তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না পল্টন থানার
এই কারণে পল্টন থানায় মামলাটা নেয় নাই, খিলগাঁও থানায় মামলা করার জন্য তাদেরকে বলে দিয়েছে যে আপনার খিলগাঁও থানায় যান। আমরা আমাদের যে ডেটে বলছে যে তারিখে যে সময় যে স্থানে আমরা তার সাথে অবৈধ কাজ করেছি, ওই সময় ওই টাইমে ওই যে বাসার মালিককে বলেছে সে যে সৌদি আরবে হজে ছিল তার সমস্ত ডকুমেন্ট আমরা তারাই সাবমিট করছি। সাবমিট করছে না, কারণ আমরা ওদের কিন্তু বক্তব্য নিয়েছি। রাশিদা পারভিন এবং নজরুল ইসলাম খান বলছে প্রশাসনকে টাকার ম্যানেজ করে, টাকা দিয়ে ম্যানেজ করে পল্টন থানায় মামলাটা করেন নাই, যেহেতু আপনার অনেক টাকা পয়সা আছে, লোকজন আছে, বিশেষ করে শ্রদ্ধি আমাদের আলতাফ হোসেন স্যার, যিনি আমি আপনাদের এই সংগঠন ওই সংগঠনের সাথে আপনি জড়িত, এই জন্য প্রশ্নগুলো করতে হচ্ছে। কেননা ওনার ছেলে এখানে আছে, আমাদের মহাসচিব আছে এখানে। প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে ধর্ষণের অভিযোগ দেওয়ার পর, আমি ওই সংগঠনের সিনিয়র সহসভাপতির দায়িত্বে আছি বর্তমানে। যখন এই সংগঠনের একজন নেতা হয়ে এবং এই রাশিদা পারভিন না আরো একজন মহিলা আছে যিনি বক্তব্য দিয়েছেন, তাদের একদম লাইভ বক্তব্য, সে বক্তব্য হচ্ছে যে আপনি ওনার বাসায় নিয়ে চেতনানাশক কিছু খাওয়াইয়া দুধের সাথে তার সাথে ধর্ষণ করছেন। মামলা নেওয়া হয় নাই, মামলা নিতে দেন নাই আপনি, ঠিক আছে। এইখানে গ্রিন টিভি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক কি আপনাদের নিউজ করছে, আপনারা তাদেরকে হলুদ সাংবাদিক বলে আখ্যাতি করছেন। আসলে কি ইন্ডিপেন্ডেন্ট গ্রিন টিভির নিউজ তারা কি হলুদ? আমরা তো জানি না ইন্ডিপেন্ডেন্ট আসছে নাকি নিউজ যখন আসছে। আমরা বলতে পারি যদি আমাদের সাথে কোনো অন্যায়ভাবে চাঁদাবাজি কেউ চাইয়ে থাকে, চাঁদা করে থাকে, তারা অবশ্যই হলুদ সাংবাদিক। এখন সে যদি সে যদি একদম বাংলাদেশ টেলিভিশনের কি নিউজ প্রাপ্ত হয়, তাহলে সে যদি চাঁদাবাজি করতে চায় সে হলুদ সাংবাদিক। আমি আপনাকে যে কথাটা বলবো যে আপনি যে জিনিসটা বলছেন যে রাশিদা পারভিন ব্যাপারে, আমি তো ওই সময়ের ডকুমেন্ট দিছি, ডকুমেন্ট যে যিনি বাসার কথা বলতেছে এবং যে ব্যক্তির কথা উনি হচ্ছে, সেই ডকুমেন্টের পরে তো আর কোনো বক্তব্য আপনাদের থাকতে পারে না। না, উনি একক না তো, আরো আপনার বিরুদ্ধে এই ধর্ষণ এবং শ্লীলতাহানি অনেক অভিযোগ রয়েছে। নারীকেল অনেক অভিযোগ, কয়টা সেটা আপনি উল্লেখ করেন? আর দুই একটা অভিযোগ বলেন। অভিযোগ কয়টা? সবাই চুপ থাকেন। প্রশাসন দিয়ে দেখা যাচ্ছে এই ডকুমেন্টটা দিচ্ছি। আমরা গিয়ে থেকে সাংবাদিক বলতে পারি, প্রশাসন বলতে পারে। আমি আপনাকে বলি, আমি এক কথা শেষ। আমি একটা ইংলিশ করে আমি বর্তমানে গাড়ি গেটে তো কেউ নেই, গেটের লোক খারাপ লাগে, বাইরের লোক সব ঢুকিয়ে দিতে হবে। আপনাকে বলি, আপনি যেভাবে আছেন ওইভাবে প্রতিষ্ঠানে থাকবেন, এটা আপনার কিছু করতে পারবে না। ওই মহিলাকে আমি সব শেষ করে দেবো, শেষ করে উকিল আমি যেটা বলে শিখাই, উকিলা সামনে কথা আগামী যদি আগা আপনি আমাকে করবো বাকির অবস্থা 5 লাখ টাকা পারবেন আপনি? শোনেন সারোয়ার ভাই, আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে সম্মান রাখি বলছি, আপনি একজন সম্মানী ব্যক্তি, কিন্তু আমি সম্মানের সহিত কাজ করেন, সব প্রতি কাজটা আসলে আমি বুঝাতে পারছি। আমি ওখানে গেলে কিন্তু